সো আমরা হচ্ছে লাস্ট দিন যে স্লাইডটা দেখছিলাম, আমি একটু স্লাইডটা বের করি। তো আমরা হচ্ছে যতদিন একটা স্লাইড ফলো করতেছিলাম এরকম। স্লাইডটা কি দেখা যাচ্ছে? একটু দেখাতে। স্লাইড দেখা যাচ্ছে? So, আমরা এই স্লাইডটা ফলো করতেছিলাম, আমরা দেখছিলাম যে বেসিক এই জিনিসগুলো কভার করছিলাম। ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, তারপর ভ্যালু কিভাবে অ্যাসাইন করে, অ্যারিথমেটিক অপারেশন গুলো কিভাবে করা যায়, আর অপারেটরের প্রেসিডেন্স কিরকম, আর এই প্রবলেম গুলো হচ্ছে আমরা সলভ করতেছিলাম। সো এখানে এই প্রবলেমটাতে আমরা ছিলাম যে ইন্টারচেঞ্জ কন্টেন্ট অফ টু ভ্যারিয়েবলস ইউজিং ওয়ান অ্যাডিশনাল ভ্যারিয়েবল আর ইউজিং নো অ্যাডিশনাল ভ্যারিয়েবল, এটা আমি দেখাচ্ছিলাম। সো আমরা হচ্ছে ইউজিং ওয়ান অ্যাডিশনাল ভ্যারিয়েবলটা খুব ইজিলি করছিলাম। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, যে আমরা এইভাবে করছিলাম যে আহ, আমাদের দুইটা ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আমি দুটোই হচ্ছে ইউজার থেকে ইনপুট নিলাম, যেটাকে হচ্ছে ইউজার থেকে একসাথে ইনপুট নিলাম। বাট এবার আমি ওদেরকে প্রিন্ট করব। সো প্রিন্ট দুইটা ভ্যালু পরপর, প্রথমে এর ভ্যালু পরে বি এর ভ্যালু। বাট আমরা এখানে যদি এটা রান দিই, যদি রান দিই, আমরা দেখছি যে ইউজুয়ালি এই যে দুইটা ভ্যালু ইনপুট দিব। সো ফার্স্ট হচ্ছে দিলাম 8, আর পরে দিলাম হচ্ছে লেটস 30। সো তখন দেখা গেছে হ্যাঁ এরকম দুইটা ভ্যালু পরপর আসছে, বাট আমাদের টাস্ক ছিল টু ইন্টারচেঞ্জ these two values. So interchange the values. That is a এর ভ্যালু বি এর মধ্যে যাবে, বি এর ভ্যালু এর মধ্যে আসবে। সো ইউজিং ওয়ান এক্সট্রা ভ্যারিয়েবল, সেটা আমরা দেখছিলাম খুব ইজিলি করা যায়। যে we define an extra variable t. সো আমরা যেটা করছি যে টি এর ভিতরে ফার্স্টে a এর ভ্যালু রাখছি, দেন বি এর ভিতর এর ভিতর হচ্ছে আমরা বি এর ভ্যালু রাখছি, আর দেন বি এর ভিতর আমরা টি এর ভ্যালু রাখছি। এটা করলেই হয়ে যায়। সো এভাবে করলে এখন যদি আমি রান দিই, যদি 8 আর 13 দিই, দেখবো যে ওদের সিকোয়েন্সটা কিন্তু আগের থেকে উল্টে গেছে। আগে ছিল 8 13, এখন আসছে 13। দ্যাট ইজ এই যে একটা ডামি ভ্যারিয়েবল আর একটা টেম্পোরারি ভ্যারিয়েবল টি ইউজ করে আমি ওদেরকে সোয়াপ করে ফেলছি, মানে ওদের ভ্যালু ইন্টারচেঞ্জ করে ফেলছি। আচ্ছা, আহ, এইটা রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে কি? মানে এইখানে যেটা করছি এইটা রিলেটেড কি কারো কোনো ডাউট আছে বা কোনো কোশ্চেন আছে? সবাই কি এটা বুঝছো? না বুঝলে কোনো সমস্যা নেই, আমি আবার বুঝাই দিব। বলো তো। আচ্ছা, রাফিদ আর ফায়াদ, তোমরা তো আজকে ফার্স্ট ক্লাস করতেছো, আগের ক্লাসটা হয়তো ফলো করতে পারতেছো না। সো মানে আগের ক্লাসে যা করেছি সেটা হয়তো ফলো করতে পারছো না। আমি বলবো যে তোমরা একটু কষ্ট করে দেখো, আর রেকর্ডিং তো আছেই আগের ক্লাসে, ওইটা দেখলে বুঝতে পারবা যে আমরা এখানে কোন প্রবলেমটা ট্রাই করতেছি। আর সামনে আসলে এগুলো দেখতে দেখতে আরো এক্সাম্পল দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে। বাট এমনিতে কোনো কোয়েশ্চেন থাকলে ডোন্ট হেজিটেট টু আস্ক, ডিরেক্টলি জিজ্ঞেস করলেই হবে। বিকজ আমাদের অত রাশ নাই যে খুব দ্রুত শেষ করতে হবে আমাদের। আচ্ছা, সো একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা এখানে বলছিলাম যে ইউজিং নো অ্যাডিশনাল ভ্যারিয়েবল এটা পসিবল কিনা, মানে আমি কোনো এক্সট্রা ভ্যারিয়েবল টি ইউজ করব। সো এইটার ব্যাপারে কি কারো কোনো সাজেশন আছে যে এটা কিভাবে সলভ করা যায় উইদাউট ইউজিং এনি এক্সট্রা ভ্যারিয়েবল? এটা অ্যাকচুয়ালি করা ইজি, বাট তোমাদের কোনো যদি অলরেডি আইডিয়া থাকে বলতে পারো। আচ্ছা, so আমি দেখাই এটা করবো কিভাবে। যে কোনো এক্সট্রা ভ্যারিয়েবল লাগে না, যেটা করব আহ, এটা একটু
এইভাবে বোঝাই যে এ আর বি এর ভ্যালু নিলাম। তো আমি যেটা করব, এর মধ্যে এ আর বি এর দুইটার যোগফল রেখে দিব, মানে এ আর বি দুইটাকে অ্যাড করে এর মধ্যে রেখে দিব, এর মধ্যে। সো লেটস সে এ ছিল, লেটস সে 8 আর বি ছিল 13। তো আমি যদি এর মধ্যে এ প্লাস বি রাখি, তাহলে এর মধ্যে এখন থাকবে 21। যে আগে এর ভ্যালু ছিল 8 আর বি এর ভ্যালু আগে ছিল 13, 8 আর 13 যোগ করলে 21, 21কে আমি এর মধ্যে রাখলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমি লিখব যে আহ, মানে আমি এখানে এর ভ্যালু পেয়ে গেছি, এর মধ্যে এখন আছে 21। আমি এখন যেটা লিখবো সেটা হচ্ছে যে আমি যেহেতু এর মধ্যে এখন আগের এ আর বি এর ভ্যালুর যোগফলটা আছে, মানে দুইজনই একসাথে আছে। তো আমি এখন যেটা করতে পারি, আমি এইভাবে লিখতে পারি যে এ ইজ ইকুয়াল টু, এ ইজ ইকুয়াল টু হবে তোমার এ মাইনাস। যদি এই লাইনটা এখন লিখি তাহলে আমি এর মধ্যে কত মান পাবো, আমি একটু ট্রাই করি। তো আমি তাহলে পাবো এর মান এই লাইনে সেট হয়ে গেছে 21, তাহলে এইখানে এর মান হচ্ছে 21, তো এখানে আসবে 21 মাইনাস বি এর মান হচ্ছে 13। তাহলে এখানে যদি 13 আসে তাহলে 21 মাইনাস 13 তো আবার 8 আসে। আমার তো কোনো বেনিফিট হলো না, আমি তো এর মান আবারও 8 পাবো। আগেও 8 ছিল, এখন আবার 8 আসছে। সো কোনো বেনিফিট হলো না, তাহলে এই লাইনটা দিয়ে কোনো কাজ হবে না। বাট আমি যদি ধরো এভাবে লিখি যে আমি এখানে a ইজ ইকুয়াল টু a মাইনাস বি না রেখে b ইজ ইকুয়াল টু লিখলাম a মাইনাস বি, তখন কি হবে? মানে b এর মধ্যে আমি তাহলে কত মান পাবো? এর মান হচ্ছে আগের লাইনে সেট হয়ে গেছে 21, তাহলে এখানে 21, আর বি এর মান হচ্ছে 13, তাহলে 21 মাইনাস 13, এখন বি এর মান হয়ে যাবে 8। আর আমরা কি সেটাই চাচ্ছি না যে এর মান আগে ছিল 8 আর এখন বি এর মান ছিল 13? আমি চাই বি এর মধ্যে যাতে 8 আসে, তো এই লাইনে সেটাই হচ্ছে। বি এর মধ্যে এখন মান চলে আসতেছে 8, ঠিক আছে, 8। এন্ড একবার যখন বি এর মধ্যে 8 চলে আসবে, এখন যদি আমি লিখি a ইজ ইকুয়াল টু আবারও a মাইনাস বি, তখন কি হবে? যে এর মান তো এই যে এই লাইনেও চেঞ্জ হয় নাই, এর মান এই যে এই লাইনে 21 সেট করছিলাম সেটা স্টিল রয়ে গেছে, মাইনাস বি এর মান ঠিক এই 9 নম্বর লাইনে, দেখো 9 নম্বর লাইনে বি এর মান হয়ে গেছে 8। সো 21 মাইনাস 8 উইল বি 13। তার মানে দেখো আমরা সাকসেসফুলি কিন্তু ইন্টারচেঞ্জ করে ফেললাম। এখন ফ্রম লাইন নাম্বার 9 বি এর মান হচ্ছে 8, and from line number 10 and onwards এর মান হচ্ছে 13। So without using any extra variable আমি কিন্তু ওদেরকে ইন্টারচেঞ্জ করে ফেললাম। সো আমি যদি এটা রান দিই দেখবো যে এটা ঠিক মতোই কাজ করতেছে। আমি যদি অন্য দুইটা সংখ্যা দিই, যেমন 57 আর 103, দেখা যাবে ওরা আবারও সলভ হয়ে গেছে। এটা কিন্তু খুব চমৎকার টেকনিক, যে কোনো এক্সট্রা জায়গা লাগলো না, আমি জাস্ট দুইটা ভ্যারিয়েবল ইউজ করে তাদেরকে ইন্টারচেঞ্জ করতে পারি। কেউ এটা না বুঝলে একটু বলে যে সলিউশনটা বোঝাবে। এগুলো খুব বেসিক জিনিস, ঠিক আছে? এগুলোতে প্রবলেম রাখা যাবে না, মানে এগুলোতে। আচ্ছা, হ্যাঁ, সে সো আমরা হচ্ছে ওই যে গতদিন একটা প্রবলেম সলভ করতেছিলাম, সেটা কি মনে আছে যে এ আর বি কে আমরা ইন্টারচেঞ্জ করতে চাচ্ছি? তো সেখানে আমরা একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ইউজ করছিলাম। বাট আমাদের আরেকটা চ্যালেঞ্জ ছিল যে আমরা কোনো এক্সট্রা ভ্যারিয়েবল ইউজ না করে সেটা করতে চাই। সো কি করব, প্রথমে এ আর বি কে যোগ দিব, যোগ দিয়ে এর মধ্যেই রাখবো। তাহলে ধরো এর মান 8 আর বি এর মান ধরো 13, আমরা এইভাবে ইনপুট দিলাম। তাহলে এর মধ্যে এখন 8 প্লাস 13 21 স্টোর হবে। এবার পরের লাইনে লিখবো বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, তাহলে বি এর মান কত হবে? এ এর মান তো এখন আর 8 না, এখন হচ্ছে 21, আর বি এর মান ছিল 13, তাহলে 21 মাইনাস 13 হবে 8। সেই 8 এখন বি এর মধ্যে স্টোর হবে, তার মানে বি এর মান এখন হয়ে গেল 8। আর এর পরের লাইনে লিখবো এ ইজ ইকুয়াল টু আবারও এ মাইনাস বি, তাহলে কি হবে? এর মান হচ্ছে এখনো 21, 21 মাইনাস বি এর মান হচ্ছে 8, তাহলে 21 মাইনাস 8 হচ্ছে 13, সেই 13টা নতুন করে এর মধ্যে রেখে দিচ্ছি। তাহলে এর মান এখন হয়ে গেছে 13। তার মানে আগে এ ছিল 8, বি ছিল 13, বাট এখন বি হচ্ছে 8, এ হচ্ছে 13, মানে তারা সোয়াপড হয়ে গেছে, ইন্টারচেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে আমরা কিন্তু তাহলে দেখবো যে এটা ঠিক মতো কাজ করে। আচ্ছা, আমি এখানে যে কোনো দুটো নাম্বার দিতে পারি, 77 আর 12।
দেখবে যে ওরা উল্টে গেছে। মানে এখানে ইনপুট নেওয়ার সময় এ বি যেই সিকোয়েন্সে দিচ্ছি, প্রিন্ট করার সময় একই সিকোয়েন্সে দিলাম, বাট দেখতে পাচ্ছি নাম্বার দুটা এক্সচেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো এটা সবাই? আচ্ছা ফাইয়াদ, রাফিদ, তোমাদের তো এমনিতে আহ, মানে একটা বেসিক সি প্রোগ্রামের স্ট্রাকচার কিরকম হয় এটা তো মনে আছে তাই না? এটা তো দেখছো, বা এই বেসিক জিনিসগুলো তো আসলে আমরা আগেও দেখছি, রাইট? স্ক্যান এফ, প্রিন্ট এফ কিভাবে কাজ করে। সো এটা ফলো করতে পারছো কি? কারণ যা যা করছি, মানে ও, কোথাও বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা, ঠিক আছে। সো এটা গেল, একটু স্লাইডে আগাই। আর এইটা টাইম ডিফারেন্স অফ টু সিটিজ, এটা তোমাদের জন্যই এক্সারসাইজ থাকলে এটা তোমরা ট্রাই করবা, যে দুটা সিটি দেওয়া থাকবে, ওদের টাইম দেওয়া থাকলে ডিফারেন্স বের করতে, তো তোমরা ট্রাই করবা। এগুলো এত ইম্পর্টেন্ট না। আচ্ছা, এবার আরেকটা অপারেটর আছে সি তে বা সি প্লাস প্লাস এ, এটা হচ্ছে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটরস। দ্যাট ইজ, আমি যদি কোনো একটা নাম্বারের পরে প্লাস প্লাস দেই কোনো একটা ভ্যারিয়েবলের পর, তাহলে ওর মান এক বেড়ে যায়, মানে ইটস ইকুইভ্যালেন্ট টু রাইটিং সি ইকুয়াল সি প্লাস ওয়ান। আর মাইনাস মাইনাস দিলে একটা ভ্যারিয়েবলের ভ্যালু এক কমে যায়। সো এটা কি বোঝায়? এখানে আমরা একটা নতুন ফাইল বানাই, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সি। তো আমার কাছে লেটস একটা ভ্যারিয়েবল আছে 7। এখানে অনেক কিছু বোঝার আছে, এর জন্য আমি এটা একটু এত ডিটেলস দেখাচ্ছি। সো আমি যদি একটা ভ্যারিয়েবলের ভ্যালু 1 ইনক্রিজ করতে চাই, সেটা করার অনেকগুলো ওয়ে আছে। কিরকম? একটা হচ্ছে লেখা a ইজ ইকুয়াল টু a প্লাস ওয়ান। তাহলে কি হবে? এর ভ্যালু অলরেডি 7, 7 আর 1 যোগ করলে 8, সেই মানটা আমরা এর মধ্যে রাখবো। তার মানে এর মান এখন হয়ে যাবে 8। আমি যদি প্রিন্ট দিই, এখানে এর মান প্রিন্ট দিই, তাহলে দেখবো যে এখানে 8 প্রিন্ট। আচ্ছা, আর একটু এক কাজ করি, যে আমরা এখানে আরেকটা প্রিন্ট করি, মানে ধরো ইনক্রিজ হওয়ার আগে ওর ভ্যালুটা সেটা। তো এখানে আমরা লিখি যে ওল্ড ওল্ড ভ্যালু হচ্ছে এত, আর এটা হচ্ছে নিউ ভ্যালু। এখন দেখা যায় ওল্ড ভ্যালু হচ্ছে 7 আর নিউ ভ্যালু হচ্ছে 8। এর ভ্যালু ছিল 7, সেটা প্রিন্ট করছি। তারপর এর ভ্যালু এখানে বাড়াইছি, এক বাড়ানো বা কমানো এটাকে বলা হয় ইনক্রিমেন্ট, আর কমানোকে বলা হয় ডিক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট করছি, দেন প্রিন্ট করছি। সো এই ইনক্রিমেন্ট করার এইটা একটা ওয়ে। আরেকটা সিনট্যাক্স হচ্ছে যে ইনস্টেড অফ রাইটিং a ইজ ইকুয়াল টু a প্লাস ওয়ান, একটা নিট সিনট্যাক্স হচ্ছে a প্লাস ইকুয়ালস ওয়ান। মানে এই সেম জিনিসটাই বোঝায়, a ইজ ইকুয়াল টু a প্লাস ওয়ান যে কথা, a প্লাস ইকুয়ালস ওয়ান একই কথা। সো এইটাও সেম কাজ করবে। রান দিই, দেখতে পাবো আগে। ইনফ্যাক্ট আমি যে সবসময় এক বাড়াবো এমন না, আমি চাইলে 3 বাড়াইতে পারি। ধরো এর মান 7 ছিল, আমি লিখলাম a ইজ ইকুয়াল টু a প্লাস থ্রি, তার মানে এর মান 3 বেড়ে গেছে, 10 হয়ে গেছে। রান দিই, দেখা যাবে হ্যাঁ 7 থেকে 10 হয়ে গেছে। অ্যান্ড সেম সিনট্যাক্সটা এইভাবেও লেখা যায়। এ প্লাস ইকুয়ালস ওয়ান না লিখে আমি যদি এ প্লাস ইকুয়ালস থ্রি লিখি, দ্যাট মিনস যে এর মান 3 বার। অ্যান্ড দেখতে পাচ্ছি হ্যাঁ, ওল্ড ভ্যালু 7, 3 বেড়ে যাওয়ার পর 20। ফাইন। ডিক্রিমেন্ট ওয়ার্কস ইন দ্য সেম ওয়ে। আমি এটা একটু কমেন্ট আউট করি, এটাকে লিখি a মাইনাস থ্রি। সো এটা হচ্ছে তখন ডিক্রিমেন্ট। সো ডিক্রিমেন্ট করলে দেখি কি আসে। ওল্ড ভ্যালু ছিল 7, নিউ ভ্যালু হচ্ছে 4। অ্যান্ড আমি এইভাবেও লিখতে পারি a মাইনাস ইকুয়ালস থ্রি, তখনও সেম। আচ্ছা, তো এইগুলো হচ্ছে টু টু ডিফারেন্ট সিনট্যাক্স। আমি আরেকভাবে এটাকে লিখতে পারি, যে এই এর মান এক বাড়াবো, ধরো জাস্ট এক বাড়াবো, সেই এক বাড়ানোর জন্য আরেকটা সিনট্যাক্স আছে, সেটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করে। আগের দুইটা সিনট্যাক্সের সুবিধা ছিল যে আমি যে কোনো ভ্যালু বাড়াইতে পারতাম, বাট ওইগুলো একটু ভার্বস, মানে একটু বেশি লিখতে হয়, একটু সাইজ মানে বেশি কোড লেখা লাগে। বাট আমার যদি জাস্ট এক বাড়ানো লাগে, সেটার জন্য একটা সিম্পল সিনট্যাক্স আছে।
এটা হচ্ছে জাস্ট লেখা এ প্লাস প্লাস, ঠিক আছে, এ প্লাস প্লাস। এ প্লাস প্লাস লেখা মানে এর ভ্যালু এক বাড়ায়, মানে এর সাথে এক যোগ করে ওর মধ্যেই রাখো, তখন দেখবো যে এটা আগের মতোই কাজ করতেছে। আবার মাইনাস মাইনাস লিখলে তাহলে মানে বুঝতেই পারছো এক কমবে, তো 7 ছিল 6 হয়ে গেছে। খুবই ইজি জিনিস এগুলা, মানে খুবই ইনটুইটিভ, একবার দেখলে আসলে ভুলার মতো না। সো এটা গেল, আমরা বুঝলাম ইনক্রিমেন্ট অপারেটর আর এটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। আচ্ছা, এখন কিছু এখানে টেকনিক্যাল ইন্ট্রিকেসি আছে, মানে যেগুলো আসলে তোমার পরীক্ষার কোশ্চেন আসতে পারে। মানে ধরো তোমার তুমি বা পরীক্ষার কোশ্চেন ছাড়াও ধরো তুমি একটা কোড দেখতেছো, সেই কোডে দেখছো যে এইভাবে লেখছে, তুমি বুঝতে পারছো না যে এটা আউটপুট কি হবে। সো এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, সেগুলো একটু এক্সপ্লেন। যেমন ধরো আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জন্য জাস্ট প্লাস প্লাস আর মাইনাস মাইনাস ইউজ করি। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ধরো একটা আমি যদি এভাবে লিখি a ইজ ইকুয়াল টু a ইন্টু 4, তাহলে আমাকে বলতে পারবা নিউ ভ্যালু অফ a কত আসবে? বলতো। ওটা হচ্ছে এরকম, হ্যাঁ 20, জাস্ট এর সাথে 4 গুণ হবে, এটা গুণের জন্য কাজ করে। আর আমি এইভাবে লিখতে পারতাম a মাল্টিপ্লাই ইকুয়ালস 4, তখনও সেম, এটাও বোঝায় এর সাথে 4 গুণ করে এর মধ্যে রাখ। যদি রান দিয়ে দেখি, 28। আচ্ছা, এগুলো বুঝলাম। ভাগের জন্য সেম। তো এখন আমরা একটা জিনিস ট্রাই করি, সেটা হচ্ছে আমি এখানে দেখছি a প্লাস প্লাস করলে কি হয়। রান দিলে দেখছি এক বেরো a প্লাস প্লাস করলে। এখন এইটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর। পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর, দ্যাট ইজ ভ্যারিয়েবলের পরে হচ্ছে তুমি ইনক্রিমেন্ট অপারেটরটা লিখছো, এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। মানে ভ্যারিয়েবলের নাম আগে, তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। বাট আমরা চাইলে কিন্তু ইনক্রিমেন্ট অপারেটরটা আগে লিখতে পারি, মানে এ প্লাস প্লাস না লিখে যেটা করতে পারি সেটা হচ্ছে প্লাস প্লাস এ লিখতে। এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট অপারেটর। সেম জিনিসটা ডিক্রিমেন্টের জন্য আছে, পোস্ট ডিক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট। তো আমরা একটু দেখি রান করে কোনো ডিফারেন্স আছে কিনা। না, আমরা দেখতেছি প্রি ইনক্রিমেন্টেও ভ্যালু আসলো 8, আর পোস্ট ইনক্রিমেন্টেও ভ্যালু আসলো 8, মানে প্লাস প্লাস এ দিলেও যা হয় ই প্লাস প্লাসেও তাই ঘটছে, এই পোস্ট ইনক্রিমেন্টেও তাই ঘটছে, ঠিক আছে। সো দুই ক্ষেত্রেই মানটা একই আসছে, কিন্তু তার মানে এই না যে তারা সেম, তাদের মধ্যে একটা সাটল ডিফারেন্স আছে। সেই সাটল ডিফারেন্সটা কি, সেটা বোঝা যায় যদি আমি এই প্লাস প্লাস এ বা এ প্লাস প্লাসটা এখানে না লিখে এইখানে লিখি। যে আমি এর পুরানো মান প্রিন্ট করলাম, আর নতুন মান প্রিন্ট করার সময় এইখানেই এ প্লাস প্লাস লিখেছি। সো তখন কি হবে, মানে আমি এই জায়গায় এ প্লাস প্লাস লিখে দিচ্ছি, মানে তাহলে ও এর মান কত লিখবে। তো মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা মানটা পাবো 7, মানে এর নতুন ভ্যালু আসবে 7, দুইটা ভ্যালুই 7। কেন? কারণ পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর যেটা করে, এটা তোমরা প্রবাবলি কলেজে এইচএসসি তে পড়ছো, যে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর যেটা করে যে আগে ওর ভ্যালুটা ইউজ করে, মানে যেখানে ইউজ হওয়ার কথা, যেমন এইখানে প্রিন্ট পার্সেন্ট ডি এর মধ্যে এর ভ্যালুটা দেখানোর কথা, সেটা আগে দেখায় দেয়। সব কাজ শেষ করে এরপর ও এর মান এক বাড়ায়। তো এর মান ও আগেই পাঠাই দিচ্ছে 7, দেন এর মান এক বাড়াইছে। তো এটা যে বাড়াইছে আসলে এটার গ্যারান্টি কি, আমরা আরেকটা প্রিন্টার দিয়ে সেটা ভেরিফাই করতে পারি। যে আরেকটা প্রিন্টার দিয়ে দেখি যে এর ফাইনাল মানটা কত। এই যে দেখা যাচ্ছে যে যদিও এই লাইনে ও 7 দেখাইছে, বাট ও কিন্তু এর মান ঠিকই বাড়াইছে, বাট পরে বাড়াইছে, পুরো কাজটা শেষ করার পর এর মান বাড়াইছে। এবং এর মান বাড়ানো যে হয়েছে সেটা আমরা ভেরিফাই করছি এভাবে যে আমরা পরের লাইনে আরেকটা এ প্রিন্ট দিছি, দেখছি যে এর মান আসলেই 8, ঠিক আছে। এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটরের কাজ। এখন প্রি ইনক্রিমেন্ট অপারেটর কি করে, ঠিক উল্টা, যে ও এর মান আগেই এক বাড়ায় দেয়। হ্যাঁ, হ্যাঁ, পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর যেটা করে যে এর ভ্যালু আগে এই প্রিন্টএফ এ দেখায়, বা যেখানে ইউজ হওয়ার কথা সেখানে ইউজ করে, তারপর হচ্ছে এর মান একবার। তো আমি এখানে প্রিন্টএফ এ দেখা যাচ্ছে যে এর মান প্রিন্ট করতে যাচ্ছি,
ও এর মান আগেই প্রিন্ট করে দেবে 7, তারপর এর মান বাড়াবে, আহ 1 বাড়াবে, এবং পরের লাইনে আমি দেখতে পাবো সেটা 28। এর জন্য এটা পোস্ট ইনক্রিমেন্ট, যেটা পরে ইনক্রিমেন্ট করবে, আগে কাজ তারপর বাড়াবে, ঠিক আছে। আর প্রি ইনক্রিমেন্টটা হচ্ছে উল্টা, আগেই বাড়ায় তারপর বাকি কাজ করে। সো বলতো এইটা যদি আমি প্রিন্ট দেই, আমি আউটপুট কি কি পাবো? প্রথম লাইনে কি পাবো? 7। আর এই লাইনে কি পাবো? এর ভ্যালু, নিউ ভ্যালু কত আসবে বলো? 8। আর তার পরের লাইনে এর ভ্যালু কত আসবে? 80 আসবে, কারণ ও আগেই একবার দিচ্ছে। So আমি যদি রান দেই, 7, 8। আচ্ছা, সবাই কি এটা বুঝতে পারছো? এটা যদি বুঝো তাহলে একটা স্মল কুইজ দিব তোমাদের, একটা ছোট কোশ্চেন দিব, এটা তোমরা কোড রান না করে সলভ করবে। সবাই কি এটা বুঝছি? কারো কোনো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, তোমাদের আমি একটা স্মল টাস্ক দিই, তোমরা এটা এখন আমাকে কোড রান না করে বলবা যে এটা আউটপুটটা কি আসছে। So আমি দিলাম a is equal to 11, এবার লিখলাম c is equal to a plus plus, int c is equal to a plus plus। এখন আমি এখানে প্রিন্ট দিব পার্সেন্ট d প্লাস প্লাস c, printf পার্সেন্ট d a plus plus, printf পার্সেন্ট d c, আর printf পার্সেন্ট d মাইনাস মাইনাস। আচ্ছা, খাতা কলমে একটু এটা ট্রাই করে আমাকে বলবা, এখানে 4টা লাইন প্রিন্ট হবে, তো সেই নাম্বার গুলা কি কি হবে, ঠিক আছে? এটা একটু আমাকে জানাও। এরকম একটা কোড আছে, এটা রান করলে আমি 4টা লাইন দেখতে পাবো, সেই 4টা নাম্বার কি হবে একটু চ্যাট বক্সে সিরিয়ালি লাইন, একটু সময় নাও। তো আমরা একটু ট্রাই করি যে এখানে আমরা যে 4টা লাইন দেখবো, আউটপুট গুলো কি কি আসবে। আমি অলরেডি বেশ কয়েকটা টাইপের অ্যান্সার পেয়ে গেছি, ইন্টারেস্টিং। মাইশা, তো তুমি একটু অ্যান্সার গুলো লেখো। আহ, 2 জন অ্যান্সার দিছো, 12, 13, 12, 12। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল, প্রথম এই লাইনটাতে সি এর মান কত স্টোর হবে? এ প্লাস প্লাস। তো আমরা জানি প্লাস প্লাস যখন থাকে, প্রথমেই হচ্ছে এর মান পাঠায় দেয়, এরপর এর মান 1 বাড়ায়। সো এর মান হচ্ছে 11। তো এখানে সি এর মধ্যে এর মান যাবে, তাহলে এর মান, সি এর মান হবে 11, এন্ড এর মান এর পরে একবার, তার মানে এর মান হয়ে গেছে এখন 12। মানে এই লাইনের পর সি এর মান হয়ে গেছে, সি এর মান 11, কারণ আমরা এই যে এ প্লাস প্লাস করছি, সো এর মানটা আগে গেছে সি এর মধ্যে। বাট এই লাইনের পর এর মান কিন্তু হয়ে গেছে 12, ও কিন্তু ঠিকই এর মান 1 বাড়াইছে। আচ্ছা, এবার এই লাইনে আমরা যখন সি প্লাস প্লাস সি প্রিন্ট করতেছি তখন কি হয়? সি কে আগেই 1 বাড়ায় দেয়। তো সি কে যদি আগেই 1 বাড়ায় দেয় তাহলে সি এর মান 12 প্রিন্ট হবে এখানে। তো আমরা এই লাইনে প্রিন্ট থেকে পাবো 12, আর সি এর মান কিন্তু এখন তাহলে 12। আচ্ছা,
পরের প্রিন্টএফে আছে a প্লাস প্লাস, তার মানে এর যে মান সেটা আগে প্রিন্ট হবে, তারপর এর মান 1 বাড়বে। সো এর মান অলরেডি আছে 12, তাহলে এখানেও আমাদের প্রিন্ট হবে 12। বাট এর মান এই লাইনের পরে কিন্তু হয়ে যাবে 13, 1 বাড়ানোর পর এর মান হয়ে যাবে 13, বাট প্রিন্ট হবে আগে 12। তারপর আমাদের প্রিন্ট করতে হবে সি এর মান। আমরা দেখি সি এর মান কত। সি এর মান ওই যে লাস্ট সেট হয়েছিল 12, সেটা প্রিন্ট হবে। সি এর মান হবে 12। আর মাইনাস মাইনাস এ, তার মানে এর মান এখন যত আছে সেটা আগেই কমে যাবে, প্রিন্ট হবে। তারপর আহ, এর মান ওই 1 কম হওয়ার পর যেটা থাকবে সেটা থাকবে। তার মানে এর মান যদি আগেই কমে যায়, তাহলে এখানে ছিল 13, আগেই কমে গেলে 12। কিন্তু ওদের অ্যান্সার কিন্তু কারোরটাই হয় নাই। এখানে 4টা আউটপুটই কিন্তু 12 হবে। ঠিক আছে, তো অনেকেই কিন্তু এখানে উল্টোপাল্টা অ্যান্সার দিছো। তাহলে এখানে 4টা অ্যান্সারই আসলে 12 হবে। ঠিক আছে, আমরা রান দিয়ে দেখি, আমার কথা বিশ্বাস না হলে 4টা অ্যান্সারই 12। ঠিক আছে, আচ্ছা। সবাই কি বুঝছি? মানে কারো কি কনফিউশন আছে? আবার বুঝাবো অনলাইন, বা তোমার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ঠিক আছে, সো আমরা তাহলে পরের টপিকে আসি। তো এটা দেখলাম, আহ এইখানেও ওই সেম জিনিসগুলো দেওয়া আছে। আমি যা যা বলছি জাস্ট এখানে থিওরিটিক্যালি বলা আছে। এইখানে হচ্ছে একটা ইন্টারেস্টিং কুইজ আছে, 3টা ভ্যারিয়েবল, এইটাও তোমরা ট্রাই করো। এখানে অ্যান্সার তো দেওয়াই আছে, বাট আমরা আমরা একটু এক্সপ্লেন করি যে বি এর মান হচ্ছে 10, সি এর মান হচ্ছে 20, এ এর মান হচ্ছে বি প্লাস 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 মাইনাস মাইনাস সি। সেক্ষেত্রে কি হবে? সো বি প্লাস 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 মাইনাস মাইনাস সি, তো এখানে এই জিনিসগুলা ডান দিক থেকে হচ্ছে এক্সিকিউট হওয়া শুরু। সো প্রথমেই দেখবে ডান দিক থেকে যদি হিসাব করি, তাহলে এই যে প্রথমে হচ্ছে কি মাইনাস মাইনাস সি। ঠিক আছে, প্রথমে হচ্ছে মাইনাস মাইনাস সি, তার মানে সি এর মান আগেই কমে গেছে। সি এর মান আগেই কমে 20 ছিল 19 হয়ে গেছে। এন্ড এখানে ইউজও হচ্ছে 19। ঠিক আছে, আচ্ছা, সি এর মান 19, এইটা হচ্ছে আমরা একটা যোগের প্লাস। আর এই যে বি প্লাস প্লাস, তার মানে বি এর মান এখন ইউজ হবে 10, বাট এর পরের থেকে বি এর মান হবে 11। ঠিক আছে, সো বি এর মান 10, আর এখানে মাইনাস মাইনাস সি, এটা হচ্ছে 19। তাহলে 10 প্লাস 19 হবে এর মান 29। এর জন্য এখানে আমি পাবো 29। বাট বি এর মান তো এই লাইনে ওই যে বেড়ে গেছিল, তার মানে বেড়ে যাওয়ার পর সেটা কত হয়ে গেছে 11। আর সি এর মান তো আগেই ওই যে কমছে একবার, তো সি এর মান কত? তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই টাইপের কোশ্চেন হচ্ছে ইউজুয়ালি টার্ম ফাইনাল আসে। ঠিক আছে, বা আর একটু কমপ্লিকেটেড গুলো। বাট অবভিয়াসলি তুমি বাস্তবে এভাবে কোড লিখবা না, খুব রিস্কি। মানে অনেক সময় নিজেরই মনে থাকবে না যে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আই থিঙ্ক কারো কোনো কোশ্চেন নাই। এইখানে সেম জিনিসটা আছে, আমি বলছি সি ইজ ইকুয়াল টু C+3, সি প্লাস ইকুয়ালস 3, সেম থিং। এগুলোকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে, অ্যাব্রিভিয়েটেড অ্যাসাইনমেন্ট অপারেটর। এইখানে সেগুলো এক্সাম্পল দেওয়া আছে যে d মাইনাস ইকুয়ালস 4 মানে হচ্ছে d ইজ ইকুয়াল টু d মাইনাস 4। তারপর e মাল্টিপ্লাই ইকুয়ালস 5 মানে হচ্ছে e এর সাথে 5 গুণ করে e এর মধ্যেই রাখে। f ডিভাইড ইকুয়ালস 3 মানে f কে 3 দিয়ে ডিভাইড করে f এর মধ্যেই রাখে। আর g মড ইকুয়ালস 9। আচ্ছা, তোমরা আমাকে বলো তো এইটার ভ্যালু কি হবে? এখানে আমি একটা এক্সপ্রেশন লিখি, এগুলো কমেন্ট করি বা এগুলো মুছে দেবো। বলো তো এটার মান কি হবে? এখানে আমি কি দেখতে পাবো? 3 কেন? 3, রাইট। কারণ এ কে 10 দিয়ে, এ কে 7 দিয়ে ভাগ করবো, সো 10 দিয়ে 10 কে 7 দিয়ে ভাগ করলে, মড করলে পাওয়া যাবে হচ্ছে রিমাইন্ডার ভাগশেষ 3। তাহলে এর মান এখন 3।
বাট এইটাতে কি পাবো বলতো? আগেরটা যদি দেখাই, আগেরটা রান দিয়ে দেখাই, 3, ঠিক আছে। এবার কি পাবো? হ্যাঁ, 10। কেন? ভেরি গুড, হয়েছে না? কেন বলতো? হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি রাইট। মানে বড় নাম্বার দিয়ে রিমাইন্ডার নিলে কোশ্চেন জিরো, রিমাইন্ডার হচ্ছে ও ইটসেলফ। তো এখানে 10 পাবো। মডুলার অ্যারিথমেটিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে তুমি যখন প্রোগ্রামিং করবা দেখবা যে এটা অনেক ইউজ হয়, আমরা এখন হয়তো বুঝতেছি না, বাট এটা খুবই কাজে দিচ্ছে। আচ্ছা, সো এটা গেল। এখন আমরা সামনে আগাই, এগুলো তাহলে বোঝা গেল অপারেটরস কিভাবে ইউজ করে। উম, আচ্ছা, এই যে ইন্টিজার ডিভিশন ভার্সেস ফ্র্যাকশনাল ডিভিশন, এই জিনিসটা অ্যাড্রেস করার জন্য, সেটা হচ্ছে আমি যদি এখানে একটা ভ্যারিয়েবল নেই এ, আমি লিখি যে a ইজ ইকুয়াল টু 5/3, তাহলে আমি এর মান কিন্তু পাবো 1, কারণ 5ও একটা ইন্টিজার, 3ও একটা ইন্টিজার। তুমি যখন একটা ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ করবা, রেজাল্টটাও ইন্টিজারই আসবে। সো 5কে 3 দিয়ে ভাগ করলে আমরা জানি 1.67 আসে। সো বাট সেটাকে যদি ইন্টিজার বানাও, দ্যাট ইজ ফ্লোটিং পয়েন্টের ডান পাশের অংশটা কেটে ফেলে দাও, ট্রাঙ্কেট করো, তাহলে তোমার থাকবে জাস্ট 1। সো এইটাকে রান দিলে তুমি দেখবা যে জাস্ট এটা 1 দেখাচ্ছে। তো এটার ওয়ে অ্যারাউন্ড কি? তুমি তখন মনে করতে পারো যে তাহলে এক কাজ করি, যে যেহেতু এটা একটা ইন্টিজারের মধ্যে স্টোর হয়েছে এই কারণে মনে হয় এরকম হয়েছে, তো এটা ডাবল নেই। ডাবল নিলে তো ডাবল তো দশমিক বা ফ্লোটিং পয়েন্ট রাখতে পারে, তাহলে 5/3 মনে হয় এবার ঠিক ভ্যালুটা দিও। সারপ্রাইজিংলি, সরি, এবার তো এটা পার্সেন্ট ডি দিয়ে হবে না, পার্সেন্ট এলএফ দিয়ে প্রিন্ট করতে। সো সারপ্রাইজিংলি তখনও দেখবা যে অ্যান্সারটা ভুলই আসছে, ডাবল ইউজ করেও লাভ হয় না, 1ই আসছে। এইটার রিজন, এটা রিজন হচ্ছে যে যদিও আমার ভ্যারিয়েবলটা যেখানে স্টোর করতেছি সেই সেই ভ্যারিয়েবল এ, এটা একটা ডাবল ভ্যারিয়েবল, কিন্তু ডান পাশে যে এক্সপ্রেশনটা আমি লিখছি, কম্পাইলার যখন এটাকে পড়ে, সে দেখে 5 একটা ইন্টিজার, কারণ কোনো ফ্লোটিং পয়েন্ট নাই, 3 একটা ইন্টিজার, কোনো ফ্লোটিং পয়েন্ট নাই, সে দেখে যে এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার। সো ভাগ করে ও রেজাল্ট আলটিমেটলি ইন্টিজারই দেয়, বাট তুমি সেই ইন্টিজারটাকে ডাবলের মধ্যে স্টোর করতেছো। ডাবলের মধ্যে কিন্তু ইন্টিজার রাখা যায়, কিন্তু সমস্যা হচ্ছে কি যে ও এখানে ভাগের সময় ডিসিশন নিয়ে ফেলছে যে আমি দশমিকের অংশটা দিব না, এর জন্য এটার মধ্যে তুমি পাও নাই। ঠিক আছে, মানে জিনিসটা এভাবে কাজ করে যে ও আগে দেখছে এটা ইন্টিজার, এটাও ইন্টিজার, তাহলে নর্মালি ভাগ দেয়, ইন্টিজারেই ভাগ দেয়, এটাকেই আমরা বলি ইন্টিজার ডিভিশন। ইন্টিজারেই ভাগ দেয়, দেওয়ার পর দেখে যে এটার মান হয়ে গেছে কত, 1। এখন এটাকে স্টোর করছে একটা বড় জায়গায়, কিন্তু তাতে তো আর লাভ নেই, ঠিক আছে, মানে ডাবলের মধ্যে স্টোর করছে, বাট ওদিকে ঘটনা তো আগেই ঘটে গেছে যে দশমিকের অংশটা বাদ দিয়ে দিচ্ছে। তো এইটার ওয়ে অ্যারাউন্ড, এটার ওয়ে অ্যারাউন্ড হচ্ছে যে কম্পাইলারকে বলতে হবে যে এই যে 5টা আমি লিখছি এটা আসলে একটা ডাব। সেটা করার একটা ওয়ে হচ্ছে কাস্ট করা, সেটা হচ্ছে এই ভ্যারিয়েবলটার সামনে তার ডাবল লিখে দিতে হবে, আবার এটার সামনেও একটা ডাবল লিখে দেবে। সো এখন কম্পাইলার বুঝবে এই যে 5, এটার সামনে যে ব্র্যাকেট দিয়ে লেখা, এটা মানে হচ্ছে জোরপূর্বক আমি এই 5টাকে দশমিকের মতো ট্রিট করতে বলছি, ফ্লোটিং পয়েন্ট নাম্বার হিসেবে ট্রিট করতে বলছি। এন্ড আমি ফোর্স করতেছি কম্পাইলারকে যে টু ট্রিট দিস 3 অ্যাজ 3.0। এখন দেখবা যে এটা কাজ করছে, এখন দেখো 1.67 আসছে। বাট এগেন, দুইটার সামনেই ডাবল দিতে হয় না, আসলে কম্পাইলার খুব স্মার্ট, তুমি যদি যে কোনো একটাকে ডাবল বানাও তাহলেই হয়, মানে দুইজনের মধ্যে একজনও যদি দশমিকের হয়, এই ডাবল টাইপের হয় বা ফ্লোটিং পয়েন্ট হয়, ও বুঝে যে তাহলে এখানে আমার পুরো রেজাল্টটা না, শুধু ইন্টিজারে করলে হবে। সো এইভাবে লিখলেও কাজ করে। আবার আরো ইন্টারেস্টিং কাজ করবে, সেটা হচ্ছে এই ডাবলটা লেখাও লাগে, তুমি জাস্ট এখানে একটা দশমিক জিরো দিয়ে দিবে, তাহলেই কম্পাইলার বলবে আরে এখানে যেহেতু দশমিক আছে তাহলে এটা তো ডাবল নাম্বার, এইটা ইন্টিজার, বাট ডাবলকে ইন্টিজার দিয়ে ভাগ করলে আমি ডাবল পাবো, এটা কম্পাইলার বলছে। তো তখনও কাজ করে। অনেকে দুইটাকেই হয়তো এরকম কনভার্ট করে দেয় ইচ্ছা, বাট অ্যাটলিস্ট একজনকে করতেই হবে, দুইজনকেই যদি এরকম রেখে রেখে দাও তাহলে কাজ করবে।
অ্যাটলিস্ট একজনকে যদি করো, এই 5 কে করো অথবা 3 কে করো, তাহলেই কাজ হবে। ইদার নিউমারেটর অথবা ডিনোমিনেটর যে কোনো একটাকে ফুললি ডাবল বানায় ফেলতে হবে, বাই কাস্টিং অথবা এইভাবে দশমিক দিয়ে। ঠিক আছে, সবাই কি বুঝছি? মানে খুব সিম্পল একটা জিনিস। এটা কি বুঝছি সবাই? ইন্টিজার ডিভিশন আর ফ্লোটিং পয়েন্ট ডিভিশন। আমরা আরেকটা জিনিস একটু দেখি যে আমরা কিন্তু সব সময় একটা ডাবলের মধ্যে একটা ইন্টিজার রাখতে পারি। যেমন ইন্টিজার a ইজ ইকুয়াল টু লেটস সে 34, আমি লিখলাম ডাবল b ইজ ইকুয়াল টু a, কোনো সমস্যা নেই, ডাবলের মধ্যে ইন্টিজার রাখা যায়। ও আচ্ছা, b এর মান ইয়া করবো, দেখো 34 আসছে। কিন্তু আমি যদি ইন্টিজারের মধ্যে ডাবল রাখি তখন কি হয়? এখানে ধরো ইন্টিজার 34.56 আর এখানে লিখলাম b। এখন বলো তো এর মান আমি কত দেখবো? এটা কিন্তু ভ্যালিড, মানে আমি করতে পারবো, এটা ইলিগাল অপারেশন না। বাট আমি এর মান কত দেখবো বলতো? হ্যাঁ, মানে যখন একটা ডাবলকে ইন্টিজারের মধ্যে ফিট করতে যাব, দশমিকের পরের অংশটা বাদ হয়ে যাবে। তাই তো? আচ্ছা, আমি একটা ডাবলকে একটা ইন্টিজার দিয়ে ভাগ করলে কোনো সমস্যা নেই। ধরো ইন্টিজার হচ্ছে a সমান 2 আর ডাবল হচ্ছে 34.56। তো ডাবলকে ইন্টিজার দিয়ে ভাগ করলে অবশ্যই রেজাল্টটা ডাবলই আসে, যেহেতু অ্যাটলিস্ট একজন ডাবল। আমি যদি এখানে এখন ভাগফল দেখাইতে চাই b বাই a, তাহলে দেখি কত আসে। 17.28 আসছে। 34.56 কে 2 দিয়ে ভাগ করছি, এটা আসছে। আমি ইনফ্যাক্ট এ কেও বি দিয়ে ভাগ দিতে পারি, কোনো সমস্যা নেই, তো জিরো আসবে না। কারণ এই যে এ আর বি এর মধ্যে অ্যাটলিস্ট একজন হচ্ছে ডাবল, অ্যাটলিস্ট একজন হচ্ছে ডাবল। সো এটা ডাবলই আনসারটা হবে, মানে তুমি ফুল কারেক্ট আনসারটাই পাবে। যে 2 কে 34.56 দিয়ে ভাগ করলে কম্পাইলার যেটা করে, এই এটা যদিও ইন্টিজার, ও যখনই দেখে ভাগে ইনভলভ একজন হচ্ছে ডেসিমাল মানে ডাবল, তখন ও অটোমেটিক এটাকে ডাবলে কনভার্ট করে নেয়। ঠিক আছে, সো ও 2 কে 2.0 হিসেবে ট্রিট করে। 2.0 বাই 34.56 উইল বি দিস। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখানো, যে ধরো আমার কাছে ইন্টিজার এরকম ভ্যালু আছে 5 আর বি হচ্ছে 3। আমি এখন ওদের এই যে ডেসিমাল মানে এ বাই বি দেখাইতে চাই ডাবল হিসেবে, বাট ওরা তো ইন্টিজার, এখানে আমি কিন্তু আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা দেখতে পাবো না, কারণ এটা ইন্টিজার ডিভিশন হয়ে যাচ্ছে, মানে দুইটাই ইন্টিজার, অ্যাটলিস্ট একজনকে ডাবল হতে হবে। সো এইখানে তো আর দশমিক জিরো দেওয়া যায় না। তো এইখানে হচ্ছে ওই যে টাইপ কাস্টিং, মানে এটাকে আমরা বলি টাইপ কাস্টিং, ব্র্যাকেট দিয়ে যেই টাইপের বানাইতে চাও সেটা করবে। এইভাবে লিখলেও হবে, অথবা দুইটাকে করলেও হবে, দুইটাকেই করলাম তখনও হবে, প্রথমটাকে করলাম না দ্বিতীয়টাকে করলাম সেক্ষেত্রেও হবে। অথবা আরেকটা কাজ করা যায়, যে আমি উপরেরটাকে 1.0 দিয়ে ভাগ গুণ দিলাম। তো কম্পাইলার কি করে, যে এই এ কে যখনই আমি 1.0 দিয়ে গুণ দেই, ও এই পুরোটাকে একটা ডাবল বানায় ফেলে, কারণ এটা একটা ইন্টিজার আর এটা একটা ডাবল। সো ইন্টিজার গুণ ডাবল সমান হবে ডাবল, আর ডাবলকে একটা ইন্টিজার দিয়ে ভাগ করলে ডাবলই হবে। সো এইখানেও আমি রেজাল্ট দেখতে পাই। এক একজন এক এক ভাবে করে, এগুলো স্টাইল। যে ধরো কেউ সামনে ডাবল লেখে, কেউ 1.0 দিয়ে গুণ দেয়, ইচ্ছা। ঠিক আছে, এইভাবে করতে হবে। আচ্ছা, ওকে। সো সামনে যাই, এখানে এই জিনিসগুলো আছে। এখানে আমাদের একটা ম্যাথ আছে সিম্পল, আমি এই ম্যাথটা করে ফেলি। This is a Sonali Bank annually provides interest at a certain rate to all of its clients having a savings account with the bank. Write down a program that will take initial balance and annual interest rates and will determine and print balance after 1 year, balance after 2 years, balance after n years, where n will also be input to your program. প্রথমটা হচ্ছে ব্যালেন্স আফটার 1 ইয়ার। তো আমরা জানি ফর্মুলা কি ছিল, ব্যালেন্স আফটার 1 ইয়ার। তো আমরা জানি ইন্টারেস্ট হচ্ছে পিএমআর,
প্রিন্সিপাল ইন্টু নাম্বার অফ ইয়ার্স, সিম্পল ইন্টারেস্ট। সো আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট, হ্যাঁ। সো এখানে সিম্পল ইন্টারেস্ট কি বলছি? না, এটা আসলে কম্পাউন্ড ইন্টারেস্ট। সো হ্যাঁ, এভাবে করতে পারি যে আমাদের কি ফর্মুলা ছিল যে প্রিন্সিপাল ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে ব্যালেন্স আফটার n ইয়ার্স। তো সেই ফর্মুলাটা আমরা লিখব যে এটা হচ্ছে প্রিন্সিপাল, আর এটা হচ্ছে ইনিশিয়াল ব্যালেন্স বা প্রিন্সিপাল। আমরা এইভাবে লিখি ইনিশিয়াল ব্যালেন্স ইন্টিজার না, এগুলো সব ডাবলে নেওয়া উচিত কারণ এখানে অনেক ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আর হচ্ছে ইন্টারেস্ট রেট, সেটাও ডাবল। আর ইয়ার্স, কত বছর পর, এইটা হচ্ছে আমরা n ইয়ার্স, এটা একটা ইন্টিজার হিসেবে। আর এই দুইটাই যেহেতু ডাবল, এক লাইনে ডিক্লেয়ার করতে। এখন ওদেরকে স্ক্যান করবে, মানে ইনপুট নিবে। সো ফার্স্টে বলবো যে ইনিশিয়াল ব্যালেন্স ইনপুট দিতে। তো ফার্স্টে বলি যে ইনিশিয়াল ব্যালেন্স ইনপুট দিতে। সো এন্টার ইনিশিয়াল ব্যালেন্স, সেটা ইনপুট নেই। তারপর হচ্ছে বলি যে ইন্টারেস্ট রেটটা ইনপুট দিতে, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, সেটার ইনপুট নেই। রেটটা হচ্ছে এরকম পার্সেন্টেজ থাকে, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট পার্সেন্টেজ। আচ্ছা, প্রিন্টএফ এর মধ্যে কখনো যদি পার্সেন্টেজ ইটসেলফ প্রিন্ট করতে চাও, দুইটা পার্সেন্টেজ দেবে। মানে আমরা তো জানি পার্সেন্টেজ ডি দিয়ে আমরা ফরম্যাট স্পেসিফাই লিখি, তো শুধু পার্সেন্টেজ প্রিন্ট করতে চাইলে দুইটা পার্সেন্টেজ। আচ্ছা, আর এরপরে হচ্ছে আমাদের কত বছর, প্রিন্টএফ নাম্বার অফ ইয়ার্স, সেটা ইনপুট নেই, এটা একটা ইন্টিজার। এখন যেটা করব, যে আমাদের ফর্মুলা ছিল যে ডাবল ব্যালেন্স, কারেন্ট ব্যালেন্স। সো কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা ছিল যে ইনিশিয়াল ব্যালেন্স ইনটু 1 প্লাস, আচ্ছা ইনটুটা এইভাবে করা যাবে না, এখানে একটা মাল্টিপ্লিকেশন সাইন দিতে হবে। সো কারেন্ট ব্যালেন্স ইজ ইকুয়াল টু হবে ইনিশিয়াল ব্যালেন্স ইনটু 1 + রেট বাই 100। কেন? কারণ রেটটা তো পার্সেন্টেজে থাকবে, এটাকে আমার পার্সেন্টেজটাকে 1/100, পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। সো রেট বাই 100 টু দি পাওয়ার এন। এখন এই যে টু দি পাওয়ার এন কিভাবে দিব, তো সেটার জন্য একটা লাইব্রেরি ফাংশন আছে, math.h নামে একটা হেডার ফাংশন আছে, যেটার মধ্যে ম্যাথ রিলেটেড বিভিন্ন ফাংশন গুলো দেওয়া আছে। সো সেই ফাংশনটার নাম হচ্ছে পাও ফাংশন। সো পাও ফাংশন হচ্ছে এভাবে কাজ করে যে পাও এ বি, এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার বি। সো আমি যেটা করব যে আমার হচ্ছে 1 + রেট বাই 100 টু দি পাওয়ার এন লাগবে। So আমি লিখবো পাও 1 + রেট বাই 100 কমা এন, মানে হচ্ছে এই পুরাটা টু দি পাওয়ার এন। এই ব্র্যাকেটটা লাগে না, তো মানে হচ্ছে এই পুরাটার হোল টু দি পাওয়ার এন করতে যাচ্ছে। সো তাহলেই আমি ইনিশিয়াল মানে কারেন্ট ব্যালেন্সটা পেয়ে যাবো, এন্ড দেন আমি প্রিন্ট করতে পারবো যে কারেন্ট ব্যালেন্স হচ্ছে এটা। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের। আচ্ছা, এখানে কেন ইরর আসতেছে? আচ্ছা, আমরা তো সেমিকোলন দেব। এই হচ্ছে আমাদের কোড, যেটা আমাদের ব্যাংক ব্যালেন্স শো করবে। সো আমি এটা রান দিয়ে দেখি। সো ইনিশিয়াল ব্যালেন্স এই স্লাইডের এক্সাম্পলটাই দেই। আহ, এটা ইন্টারেস্ট রেট হচ্ছে 10, আর আমরা ধরো 2 বছর পরে দেখতে চাই।
2 বছর পরে বলতেছে যে ব্যালেন্স হবে 1,21,000 টাকা। সো আসলেই তাই, 1,21,000। মানে আমি যদি ধরো আরো পরে দেখতে চাই, ধরো আমি বললাম ইনিশিয়াল ব্যালেন্স হচ্ছে এত, ইন্টারেস্ট রেট হচ্ছে 10% বা ধরো 20%, আর আমি 20 বছর পরে কত টাকা হবে দেখতে চাই, 20 বছর পর বেশ অনেকখানি টাকা হবে। ঠিক আছে? তো এই প্রোগ্রামটা কে কে বোঝো নাই আমাকে একটু বলো। হ্যাঁ বলো। ও, এটা হচ্ছে ওই যে আমি যদি আউটপুটে হচ্ছে পার্সেন্টেজ চিহ্নটা প্রিন্ট করতে চাই, তখন আমাকে ডাবল পার্সেন্টেজ দিতে হবে। দেখো এখানে, এই যে দেখছো প্রিন্ট হয়েছে কিন্তু একটা পার্সেন্টেজ, একটা স্পেশাল ক্যারেক্টার, এটাকে প্রিন্ট করার জন্য দুইটা পার্সেন্টেজ দিতে, বুঝছি। এই ম্যাথ হেডার ফাংশনটার মধ্যে ম্যাথ রিলেটেড বিভিন্ন ফাংশন আছে, যেমন সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স। এইটা ইউজ করলে আমরা হচ্ছে এখানে যে পাও ফাংশনটা ইউজ করতে পারবো। পাও ফাংশন হচ্ছে পাওয়ার পয়েন্ট। আমরা এখন এই ফাংশন গুলো দেখবো। ঠিক আছে, বুঝতে পারছি। আমরা একটু এখানে দেখি, আমরা ম্যাথ রিলেটেড ফাংশন গুলো দেখি, এগুলো ইউজে একটা করবো। আমরা এখানে এই হেডার ফাইলটা ইনক্লুড করবো, ডট ম্যাথ। এটার মধ্যে ম্যাথ রিলেটেড বিভিন্ন ফাংশন দেওয়া আছে। ধরো আমার কাছে একটা অ্যাঙ্গেল আছে, থিটা, সমান হচ্ছে পাই/6। বা ধরো আহ হ্যাঁ, পাই/6, পাই/6 কত? পাই/6 হচ্ছে পাই/6 0.5236, 0.5236। এইগুলো সব রেডিয়ান। তো এখন আমি যদি এটার সাইন থিটার ভ্যালু বের করতে চাই, এবার আমি এটা প্রিন্ট করতে চাই সাইন থিটার ভ্যালু। সাইন থিটার ভ্যালু হবে, সেটা ডেসিমাল নাম্বার হবে। তো সেটার জন্য একটা ফাংশন আছে, জাস্ট সাইন, ব্র্যাকেটের মধ্যে এটা। ঠিক আছে, তো এটা করলেই আমরা সাইন থিটার ভ্যালু দেখতে পাবো। দেখি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের একটা জিনিস শেখানো হয় নাই, টার্মিনালে কখনো যদি একটা প্রোগ্রাম ক্লোজ করতে হয়, তাহলে কিবোর্ডে কন্ট্রোল সি চাপ দিবে, মানে কপি করার জন্য যেটা ইউজ করে, কন্ট্রোল সি, এটা চাপ দিলে এটা টার্মিনেট হবে। আচ্ছা, সো বারবার এটা রান দিয়ে দিচ্ছি। এবার রান দিতে হবে নতুন ফাইলটা, সাইন থিটার ভ্যালু দেখাচ্ছে 0.50001। যে এখানে একটু দশমিকের কয়েকটা ঘর কম লিখছি, এর জন্য এটা দেখাচ্ছে 0.5। তাহলে আমরা জানি সাইন পাই/6 এর ভ্যালু হচ্ছে 0.5। কজও আছে একইভাবে, জাস্ট এখানে লিখতে হবে কজ। ঠিক আছে, কস পাই/6 হচ্ছে 0.86, √3/2। এইগুলো এই ম্যাথ ডট হেডার ফাইলে আছে। তারপর আরো ফাংশন আছে, ট্যান আছে, আবার আরেকটা ফাংশন আছে ওই যে সাইন ইনভার্স, কজ ইনভার্স। এই ফাংশন গুলো আনা যায় এভাবে, যেমন ধরো আমি বললাম ডাবল এক্স ইজ ইকুয়াল টু হাফ। এখন আমি যদি লিখি, আমি যদি ধর কজ ইনভার্স এক্স এর ভ্যালু বের করতে চাই, কজ ইনভার্স হাফ, তাহলে কি করব? তো সেটার জন্য একটা ফাংশন আছে, আমরা আগে প্রিন্ট এফটা লিখি। তো সেই ফাংশন হচ্ছে একজ, মানে আর কজ, একজ। একজ মানে হচ্ছে কজ ইনভার্স, তো কজ ইনভার্স এক্স। একজ এক্স মানে হচ্ছে এটা কজ ইনভার্স এক্স। আমি যদি এটা রান দিই, আমরা দেখবো যে কজ ইনভার্স 0.5 এর ভ্যালু দেখাচ্ছে। এত রেডিয়ান, সব রেডিয়ানে। তুমি যখন ধরো রেডিয়ানে না ডিগ্রিতে দেখাইতে চাও, তাহলে এটার সাথে 180 দিয়ে গুণ দিবা, আর পাই দিয়ে ভাগ করবা, তাহলে দেখবা এটা যে অলমোস্ট 60 ডিগ্রি আসছে, 59 ডিগ্রি। আচ্ছা, পাই এর মান কিভাবে বের করা যায় তাইলে বলতো? পাই এর মান আমি এই ম্যাথ ডট এইচ থেকে কিভাবে বের করতে পারি? কোনো বুদ্ধি মাথায় আসে? পাই এর মান কিভাবে বের করা যায়?
এনিওয়ান? ধরো এই মানটা তো আমি নিজে লিখছি, বাট আমি ধরো পাই এর মান এই ম্যাথ ডট এইচ ইউজ করে সামহাও বের করতে চাই। কোনো আইডিয়া আছে এ ব্যাপারে কিভাবে করা যায়? 22/7 তো একটা অ্যাপ্রক্সিমেশন, একটা বাজে অ্যাপ্রক্সিমেশন। ইভেন বেটার ওয়ে, ওইটা সব সময় কাজ করে না, আমরা ট্রাই করে দেখি। যেমন এখানে লিখলাম পিআই বা ধরো স্মল পিআই, কাজ করবে না, বুঝছো? সো এটা ইজি ওয়ে হচ্ছে তুমি একটা ভ্যারিয়েবল বানাও পাই নামে, আর এটা ইজ ইকুয়াল টু লেখো এ কজ মাইনাস ওয়ান। মনে আছে আমরা পড়ছি কজ ইনভার্স মাইনাস ওয়ান হচ্ছে পাই। তো সেটা ইউজ করো, এটাই তো মোস্ট পারফেক্ট জব, রাইট? বুঝে গেছে এটা, যে কজ ইনভার্স মাইনাস ওয়ান মানে কত, 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। এইভাবে আমি পাই এর মান ইউজ করতে পারি। এটাকে আরো ইউজ করি। দেখো, ধরো আমি বের করতে চাই সাইন পাই/2 এর ভ্যালু, দেখি তো কত আসে। 1। সাইন পাই/3 এর ভ্যালু √3/2 আসছে। সাইন পাই/6 এর ভ্যালু 0.5। সাইন পাই/4 এর ভ্যালু 1/√2। সব ভ্যালু আসছে, ঠিক আছে। একটা মজার কাজ করি, এখানে লিখি tan পাই/4, তাহলে আসে 1। এবার tan পাই/2 দিয়ে দেখি তো কি হয়। বিশাল বড় একটা নাম্বার আসছে, দেখছো? আমরা কিন্তু জানি tan পাই/2 হচ্ছে আনডিফাইন্ড। তো এইখানে ও আনডিফাইন্ড না বলে একটা বড় নাম্বার আউট করছে, এটাই ওর কাছে ইনফিনিটি মনে, ঠিক আছে। এই নাম্বারটাই ওর কাছে সবচেয়ে বড় নাম্বার, বুঝছি। আচ্ছা, tan পাই/3 কত দেখি, শুড বি √3। এইভাবে আমরা বিভিন্ন ভ্যালু বের করতে পারি। ম্যাথ ডট এইচ এর মধ্যে আরো অনেক কিছু আছে, যেমন স্কোয়ার রুট ফাংশন, ট্রিগোনোমেট্রিক গুলো দেখা যায়। স্কোয়ার রুট ফাংশন আছে একটা, যেমন ডাবল বা ইন্ট এক্স ইকুয়ালস 5, আর ডাবল এস ইকুয়ালস হচ্ছে স্কোয়ার রুট এস কিউ আর টি এক্স। তাহলে এটা যদি তুমি প্রিন্ট করো, তুমি 5 এর স্কোয়ার রুট দেখতে পাবো। আবার এখানে যদি 4 দাও, পারফেক্ট স্কোয়ার নাম্বার দাও, তাহলে 2 দেখতে পাবো। বাট এই ফাংশন গুলো খুবই মানে আনরিলায়েবল, মানে এই ফাংশন গুলা অনেক সময় ভুল অ্যান্সার দেয়। ভুল অ্যান্সার বলতে অনেক ডেসিমালের কয়েক ঘর পরে গিয়ে একটা ভুল ডিজিট থাকে। এগুলোতে রিলাই করা উচিত না, ঠিক আছে। এগুলো নিজেরাও লেখা যায়। তো কেন এগুলো প্রিসাইজ না, এগুলো তুমি আর একটু বড় হয়ে যখন পড়াশোনা করবা বুঝতে পারবা। বা দেখবা যে অনেক সময় স্কোয়ার রুট অফ 4 দিচ্ছে 1.999 শুধু শুধু। সো এগুলো কিন্তু একটু বিপজ্জনক। আচ্ছা, স্কোয়ার রুট দেখলাম, পাও ফাংশন তো বললামই। পাও ফাংশনটাও খুবই থার্ড ক্লাস, এটাও অনেক সময় ভুল উত্তর দেয়। যেমন ধরো তুমি দেখলা এখানে ধরো প্রিন্টএফ ইন্ট জেড সমান দেখলা পাও এক্স কমা ওয়াই, এখানে লেখা পার্সেন্ট ডি জেড, তাহলে 4 টু দি পাওয়ার 3 64 আসবে, আসছে। কিন্তু ডোন্ট রিলাই অন দিস, মানে ধরো অনেক সময় আবার ধরো এটাকে এইভাবে না লিখে এইভাবে লেখা যায়, জেড ভ্যারিয়েবলটা লাগে না, জাস্ট ডিরেক্টলি এখানে লিখে দেওয়া যায়। বাট কি ব্যাপার, জিরো আসবে না, দেখছো? এইখানেই কিন্তু একটা ইস্যু হয়েছে। আচ্ছা, ইস্যুটা কেন হয়েছে আমি বুঝছি। আসলে পাও এক্স কমা ওয়াই এটা হচ্ছে ডাবল ভ্যালু রিটার্ন করে, এটার উপরে যে মাউসটা নিলে দেখা যায় যেটা একটা ডাবল ভ্যালু দেয়। বাট তুমি সেটাকে প্রিন্ট করতেছো অ্যাজ এ ইন্টিজার, উইচ ইজ নট লিগাল। এটাকে আসলে এলএফ দিয়ে যদি প্রিন্ট দাও তাহলে ঠিক মতো আসবে। আগের বার ইস্যু হয় নাই কারণ আমি আগে ডাবল ভ্যালুটাকে ইন্টিজারের মধ্যে স্টোর করে নিছিলাম যখন এইভাবে লিখছি। যখন এইভাবে লিখছি তখন কি হয়েছে যে আগে এটা ডাবল আসছে, বাট আমি তো তাকে ইন্টিজারের মধ্যে ফিট করছি, তো আটায় ঢুকেছি ইন্টিজারের মধ্যে।
এর জন্য দেখতে পাচ্ছি, বাট যখন ডিরেক্টলি কাজ করছি তখন সমস্যা হয়েছে। এখন দেখা যাচ্ছে যে এটা ঠিক মতো কাজ করছে। ওকে, আমি যদি এখানে ধরো 2 to the power ধরো 10 এর ভ্যালু দেখি, তখন দেখি কত আসে, 1024। বাট এটা দিয়ে খুব বড় পাওয়ার বের করতে যায় আমি, দেখবো যে অনেক সময় ভুল উত্তর আসতে পারে। এখনো ঠিকঠাক আছে। আমি ধরো 2 to the power 30 দিলাম, এখনো ঠিক আছে। বাট 2 to the power 32 এর উপরে দিলেই দেখবা যে 32 ও পারছে, 64 পারে, 64 ও পারছে। বাট একটা সার্টেন টাইমের পর দেখবা যে এটা উল্টাপাল্টা উত্তর দেওয়া শুরু করতে পারে। ঠিক আছে, যেমন ধরো আমি দিলাম 200, এটাও পারছে দেখি। বাট এটা কারেক্ট কিনা আই ডোন্ট নো। 500 দিন। হুম, ইন্টারেস্টিং। পারতেছে, ভালো। আচ্ছা, সো এইভাবে হচ্ছে আমরা পাওয়ার গুলো বের করতে পারি। বাট এই আমি মানে প্রায় সময় দেখছি পাওয়ার ফাংশন ইউজ করলে ধরা খাওয়ার চান্স থাকে, মানে ধরা বলতে অনেক সময় মানে কাজের সময় দেখবা যে পাওয়ার ফাংশনটা ভুল উত্তর দিয়ে বসছে। মানে কোন একটা ইম্পর্টেন্ট ইয়া তোমার কোন একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম লিখছো, বাট দেখা যায় যে পাওয়ার ফাংশন একটা ভুল উত্তর দিয়ে বসছে। আচ্ছা, তো এই ফাংশন গুলো গেল। এছাড়া আরো ফাংশন আছে, যেমন ধরো এক্স ইজ ইকুয়াল টু 2 বা এক্স ইজ ইকুয়াল টু লন 2। তো লন একটা ফাংশন আছে, লন। সো এইটা যদি প্রিন্ট দেই, তাহলে দেখা যাক কি আসে। দেখলাম লন 2। আচ্ছা, সরি, লন আসলে কোনো ফাংশন নেই, তাহলে হবে হচ্ছে লগ। তো শুধু লগ মানেই হচ্ছে বেস ই। ঠিক আছে, লগ এইটাই হচ্ছে লগ, এটাই হচ্ছে বেস। তো এটা যদি রান দাও, তাহলে দেখবা যে লন 2 এর ভ্যালু 0.696। তোমার যদি অন্য বেস দরকার হয়, ধরো লগ বেস 10 দরকার, তাহলে জাস্ট লগ 10 দেখবে, মানে ফাংশনটার নামই হবে লগ 10। যদি তুমি লগ বেস 3 চাও, এটা আছে কিনা আমি নট শিওর, এটা নাই। লগ 2 আছে, লগ বেস 2 আছে, এটা দিয়ে হচ্ছে তুমি বেস 2 তে অ্যান্সার পাবে। লগ বেস 2 অফ 2 হচ্ছে 1। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমরা ইয়া করতে পারি, ভ্যালু গুলো বের করতে পারি, লগারিদমিক ভ্যালু গুলো। আবার এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, যেমন, হ্যাঁ, কিছু বলবা? আচ্ছা, আচ্ছা, রাফিদ বলছো ম্যাথ ডট পাই, ট্রাই করে দেখি ম্যাথ ডট পাই কাজ করে কিনা। আনফরচুনেটলি নো। তো অন্য ল্যাঙ্গুয়েজে আছে এরকম, জাভাতে যেমন আছে ম্যাথ ডট পাই, বাট ওইটা যখন শিখবা তখন দেখবা। বাট সিতে নেই এরকম কিছু কি আছে। আচ্ছা, সো পরে হচ্ছে যেটা দেখাতে চাচ্ছিলাম এক্সপোনেনশিয়াল ফাংশন। ধর ডাবল লিখলাম, ডাবল এ ইজ ইকুয়াল টু ই এক্স পি 5, এটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার 5। তুমি এগুলো প্রিন্ট দাও, তাহলে দেখবে ই টু দি পাওয়ার 5 হবে। So, এইভাবে বিভিন্ন ফাংশন ইমপ্লিমেন্ট করা আছে, বাট এগুলো আমরা নিজেরাও লিখতে পারি ইউজিং লুপ, তারপরে অ্যারে, এগুলো ইউজ করে আমরা নিজেরাও এগুলো বানাতে পারি। আমরা সামনে শিখবো। ঠিক আছে, এখানে যে কাস্টিং এর ব্যাপারটা, টাইপ কনভার্সনের ব্যাপারটা আছে, আমি যেটা বলছি, এগুলো আমরা অলরেডি এক্সপ্লেন করছি কিভাবে কাজ করে। আচ্ছা,
math.h এ আরো কিছু ফাংশন আছে, যেমন ফ্লোর, সিলিং আর রাউন্ড। সো ফ্লোর, সিলিং আর রাউন্ড বলতে বোঝায়, ধরো ডাবল এন ইজ ইকুয়াল টু হচ্ছে 2.6 বা 2.7। আমি যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট এফ পার্সেন্ট ডি, আমি যদি লিখি পার্সেন্ট ডি না, ধরো পার্সেন্ট এ লিখি, আমি যদি লিখি ফ্লোর অফ এন, ফ্লোর মানে হচ্ছে এন থেকে ছোট, এন থেকে ছোট পূর্ণ সংখ্যা কোনটা আছে, এন থেকে ছোট বা সমান পূর্ণ সংখ্যা কোনটা আছে, এটাকে বলে ফ্লোর। তো 2.7 থেকে ছোট পূর্ণ সংখ্যা আছে 2, এর জন্য এখানে আমরা 2 দেখতে পাচ্ছি। আমি যদি লিখি সিল এন মানে সিলিং, সিল এন মানে হচ্ছে 2.7 থেকে বড় বা সমান ইন্টিজার নাম্বার কি আছে, সেটা হচ্ছে 3। আর আমি যদি লিখি রাউন্ড, তখন আমি পাবো যেটা এন এর ক্লোজেস্ট। 2.7 রাউন্ড করলে কাছে হচ্ছে 3, তাহলে এখানে আমি 3 দেখতে পাবো। আচ্ছা, এখন তোমরা কি আমাকে বলতে পারবা যে ফ্লোর ফাংশন ইউজ না করে, ধরো মানে ফ্লোর করলে তো দেখছি কি হয়, এন্ড এটা কিন্তু ইন্টিজার, মানে ফ্লোর এন কিন্তু একটা ইন্টিজার ভ্যালু কে কনভার্ট করে ফেলে। ধরো এইভাবে লিখি, আচ্ছা এভাবেই থাকুক ফ্লোর এন, এটা আমরা দেখছি যে এটা 2 হয়। আমি যদি এখানে 2 লিখি তাহলে ফ্লোর কত আসবে বলো তো, ফ্লোর অফ 2 কত হবে? যেমন বলতে পারবা? 2 হবে, বিকজ 2 হচ্ছে নিজেই ইন্টিজার। সো এটা যদি তুমি ফ্লোর নাও তাহলে এটা 2ই থাকে। সিমিলারলি তুমি যদি 2 এর সিলিং নাও, এটাও 2ই হবে, কারণ 2 নিজেই হচ্ছে ইন্টিজার। তো এটার সিলিং নিলেও আমি 2ই পাবো। আর যদি 2.1 থাকতো বা 2 এর পর হালকা একটু অংশ থাকতো, 2.05, তাহলেই কিন্তু এটার সিলিং হয়ে যেত 3। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমাদের ফ্লোর, সিলিং এর ব্যাপারগুলো কাজ করে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো যে একটা নাম্বার আমি ফ্লোর ফাংশন ছাড়া কিভাবে তার ফ্লোর দেখাতে পারি, মানে ফ্লোর ফাংশন ছাড়াই তাকে ফ্লোর করা যায় কিভাবে? এনিওয়ান? ইন্টিজার নাম্বারটা ইউজ করলে, হ্যাঁ মানে না, পার্সেন্টেজ দিয়ে দিলে কাজ হবে না ডিরেক্ট। কারণ ধরো তুমি এইভাবে লিখলা, এইটা কিন্তু জিরো আউটপুট দিবে, এইভাবে করা যাবে না, ডিরেক্ট দিলে উল্টা পাল্টা আসবে। মানে এখানে যেটা লিখবা সেই টাইপেরই লিখতে হবে। তুমি এই কাজটা করতে পারতা যে ইন্ট এফ ইজ ইকুয়াল টু এন, মানে একটা ইন্টিজারের মধ্যে আগে এন কে স্টোর কর, তাহলে অটোমেটিক ওর ফ্লোটিং পয়েন্ট পোর্শনটা কাট হয়ে যাবে। এবার যদি তুমি এফ কে প্রিন্ট দাও তাহলে দেখবা যে ওর ফ্লোর পাওয়া গেছে। অর আরেকটা কাজ করা যায় ফ্লোর ফাংশন ইউজ না করে, যে এটাকে ইন্টিজারে কাস্ট করে ফেলে, তাহলে ও জোরপূর্বক ইন্টিজার হয়ে গেল, সেই ইন্টিজারটাকে তুমি প্রিন্ট, তাহলে তুমি পাবা 2। তো ফ্লোর ফাংশনটা পুরা আজাইরা, মানে এটা কোনো কাজেই দরকার হয় না, ডিরেক্টলি আমরা এইভাবে করতে পারি, ইনফ্যাক্ট সিলিংও করতে পারি। তোমরা কি আমাকে বলতে পারবা যে ধরো আহ, আমি এইটা চাই, লেটস সে, আচ্ছা হ্যাঁ, তোমরা আমাকে বলো তো যে সিলিংটা কিভাবে করা যায়? যেমন আমি 2.05 এর সিলিং চাই, এটা তো ফ্লোর, হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ফ্লোর, বাট আমি সিলিং কিভাবে করতে পারি উইদাউট ইউজিং দ্য সিল ফাংশন? হ্যাঁ, মানে আমি ওর সাথে এক যোগ করে
ওইটার ফ্লোট দেখাই দিই। সো প্রিন্টএফ এভাবে করব যে আমি ফার্স্টে ওর সাথে 1 যোগ করব, দেন ওইটার ইন্টিজার ভার্সনটা দেবো। বুঝছি, এটাই ইকুইভ্যালেন্ট টু সি। বাট এই সলিউশনটা কি কারেক্ট? একটু চিন্তা করি। ধরো আমি যদি এখানে 2 দিই, তখন কি এটা ঠিক থাকবে? না, ফ্লোরটা কাজ করবে, ফ্লোর কাজ করতেছে, বাট সিলিং আবার 3 চলে আসবে। তাহলে কিন্তু এটা কাজ করলো না, মানে এটা নট জেনারেলাইজড। মানে ও যদি একটা ইন্টিজার নাম্বারই হয়, তখন এইভাবে করে ওর সিলিং বের করা যাবে না। এখানে একটু এক্সট্রা চেকিং এর ব্যাপার আছে, ঠিক আছে? সো এই হচ্ছে আইডিয়া। এটা কিভাবে ফিক্স করা যায় আমরা দেখবো, আমরা ইফ এলস শেখার পরে এটা অ্যাপ্রোচ করব। বাট তোমরা কি সবাই বুঝছো সোফার? আমি একটা স্মল কোশ্চেন একটু জিজ্ঞেস করতে চাই, তোমাদের জন্য কুইজ। তোমরা একটু এটা অ্যান্সার দেওয়ার ট্রাই করো। যে আমি ধরো লিখলাম ইন্ট n ইকুয়ালস লেটস সে 10। এখন আমি এখানে লিখলাম ইন্ট x ইকুয়ালস n, ধরো এখানে লিখলাম 9, x ইকুয়ালস n বাই 2, এটা লিখলাম। আর লিখলাম ইন্ট y ইকুয়ালস n প্লাস 1 বাই 2। আচ্ছা আমাকে বলো, এখানে যদি 9 থাকে তাহলে আমি x আর y এর মান কত দেখতে পাবো? আমি এখানে প্রিন্ট দিই, হচ্ছে x এর মান আর হচ্ছে y এর মান। আচ্ছা আমাকে বলো তো, এইটা যদি আমরা প্রিন্ট করি তাহলে x আর y এর মান কত দেখা যাবে? হ্যাঁ, x আসবে 4 আর y আসবে হচ্ছে 5। মানে অ্যাজ ইফ x হচ্ছে ফ্লোর অফ n বাই 2, মানে n যদি এটা ডেসিমাল নাম্বার হইতো, আর n যদি একটা ডেসিমাল নাম্বার হইতো তাহলে y হতো হচ্ছে সিলিং অফ n বাই 2। কারণ এই যে n প্লাস 1 কি হবে? 10, 10 বাই 2 কত? 5, 5 কিন্তু 4.5 এর কি সিলিং। আর n বাই 2 এখানে আসবে, যেহেতু এগুলো ইন্টিজার 4, 4.5 এর ফ্লোর কিন্তু 4। ঠিক আছে? আচ্ছা, তো এটা কিন্তু ফ্লোর আর সিলিং এর মধ্যে। সো এখানে যদি আমি এটা রান দিই, আমি দেখবো 4 আর 5। এখন আমাকে বলো, যদি এখানে 10 দিই তখন কি হবে? তখন আমি কত কত দেখতে পাবো? বলতো, এখানে যদি 10 দেই তখন আমার আউটপুট গুলো কি কি আসবে? 5 আর 10 না, 5 আর 5 আসবে। হ্যাঁ, এটা যেহেতু ইন্টিজার 10 বাই 2 আসবে 5, আর n যেহেতু ইন্টিজার তাহলে 10 প্লাস 11 হচ্ছে 11, 11 বাই 2 তো 5.5, বাট এটা তো ইন্টিজার, তাহলে এটাও 5ই আসবে। মানে এখানে দুই ক্ষেত্রেই আমি জাস্ট n বাই 2 ভ্যালুটা পেয়েছি। ঠিক আছে, দুই ক্ষেত্রে আমি জাস্ট n বাই 2 এর ভ্যালুটাই পাইছি। সারপ্রাইজিংলি এখানে দুই ক্ষেত্রেই 5 আসে। ঠিক আছে? আচ্ছা, আমাদের লাস্ট সিম্পল একটা টাস্ক, সেটা হচ্ছে আমরা একটা ছোট এক্সারসাইজ করতে চাই। সেটা হচ্ছে আমরা মডুলাস অপারেটর তো দেখছি, এই যে a সমান 10 লিখলাম, b সমান 7 লিখলাম, প্রিন্ট দিলাম, সরি, c সমান লিখলাম a mod b, প্রিন্ট এফ, প্রিন্ট দিলাম c এর মান। তোমরা অলরেডি বলছো এটা মান কত আসবে বলো তো? 3। এখন আমি ধরো তোমাকে বললাম সি প্রোগ্রামে বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেটস সে মডুলাস অপারেটরটা নাই, এটা ডাজন্ট এক্সিস্ট। তাহলে আমি কিভাবে এই ভ্যালুটা বের করতে পারি? জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে, বলতে পারবা? মানে ধরো a%b এটা ইউজ করা যাবে না, তাহলে কিভাবে ভাগশেষ বা রিমাইন্ডার বের করবো? মনে আছে আমরা ছোটবেলায় একটা ফর্মুলা পড়ছিলাম যে ডিভিডেন্ড বা ভাজ্য
সমান হচ্ছে ভাজক বা ডিভিজন গুণ ভাগফল যোগ ভাগশেষ, রাইট? তাহলে রিমাইন্ডার সমান কি লেখা যায়? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ। সো রিমাইন্ডার সমান কি লেখা যায়? এখান থেকে পরের লাইনে লিখতে পারি রিমাইন্ডার সমান হবে ডিভিডেন্ড মাইনাস ডিভিজন মাল্টিপ্লাইড উইথ কোশেন্ট, রাইট? এখন আমাকে বলো, এ কে বি দিয়ে ভাগ করলে ডিভিডেন্ড কে? এ। আর যাকে দিয়ে ভাগ করছি সে কে? বি। আর কোশেন্টটা কিভাবে বের করা যায় বলো তো? আমরা কোশেন্টটা কিভাবে বের করতে পারি? এ বাই বি, ইন্টিজারে আমরা জানি এ বাই বি হচ্ছে কোশেন্ট, ইন্টিজার ডিভিশন। তাহলে এই যে এইটাই আসলে কি এ মড বি, এটাকেই আমরা দেখি হচ্ছে যে এটাই হচ্ছে এ পার্সেন্ট। তার মানে এ পার্সেন্ট বি মানে এ থেকে বি ইন্টু এ বাই বি সাবট্রাক্ট করা। মানে এটা কিন্তু নর্মাল ম্যাথ হিসেবে খুব সিলি লাগতে পারে যে বি ইন্টু এ বাই বি মানে তো এ, এ মাইনাস এ তো জিরো আসবে, বাট না, এ বাই বি তো আসলে শুধু ইন্টিজার পার্টটা মানে কোশেন্ট বা ভাগফলটা। তো আমি যদি এ থেকে ওইটা বিয়োগ করি তাহলে আমি রিমাইন্ডারটা পাবো, চেক করে দেখি। সো এ মড বি না লিখে, যে এ পার্সেন্ট বি বা এ মড বি না লিখে লিখলাম এ মাইনাস বি ইন্টু এ বাই, তাহলে দেখা যাক কত আসে। 3 আসছে, দেখছো? সো এটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু এ পার্সেন্ট। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি, আজকে একটু আমাদের শুরু করতে লেট হয়ে গেছিল। আর আমরা আজকে বেশ অনেক কিছুই দেখছি, আমাদের এই স্লাইডটা প্রায় শেষ। এখানে এই যে যা যা আমি বললাম সবই এখানেও আছে। কয়েকটা এক্সাম্পল প্রবলেম আছে, এগুলো তোমরা বাসায় ট্রাই করবা, আর আমিও দেখাই দিব লাস্টে। এই যে আমি 4টা পেজ দেখাই নেই, এগুলো আমাদের প্র্যাকটিস প্রবলেম, তোমরা ট্রাই করবা। আর যারা পরে জয়েন করছে আমি স্লাইডটা আবার দিয়ে দিব আর আগের রেকর্ডিংটাও দিয়ে দিব। ফার্স্ট ভিডিওটার রেকর্ডিং এর সাউন্ড নেই, তো সেট আপ করতে একটু প্যারা হতে পারে। তো কোথাও ইস্যু হলেই বা মানে ভিডিও দেখে তো ফলো করা যায় কোনটার পর কি করতে হবে, কিছু না মানে কোনো কিছু যদি মানে আনএক্সপেক্টেড কোনো রেজাল্ট আসে আমাকে একটু বললে আমি সলভ করবো। আর আমরা নেক্সট দিন হচ্ছে এই স্লাইডটা স্টার্ট করব ব্রাঞ্চিং। আমাদের নেক্সট দিন থেকে আসল পড়াশোনা শুরু। আমরা ইফ এলস এটা নিয়ে ডিটেলস পড়াশোনা শুরু করব। এই স্লাইডটাও আমি গ্রুপে দিয়ে দিব নেক্সট ক্লাসে আসবে। আর এখানে বেশ অনেকগুলো এক্সাম্পল আছে, অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম আছে। আর এই ইফ এলসটা শিখে ফেললে আর আমরা এরপর যখন ফর লুপ বা লুপ রিলেটেড জিনিসপত্র শিখে ফেলবো, তারপরেই কিন্তু আমরা প্রবলেম সলভিং স্টার্ট করতে পারবো। মানে আমাদের আগে বেসিক কিছু সিনট্যাক্স জানতে হবে, ইফ এলস, লুপ আর হচ্ছে অ্যারে। একবার এগুলো শেষ হয়ে গেলে দেন আমরা বেশিরভাগ প্রোগ্রামিং প্রবলেম অ্যাটেম্প্ট করতে পারবো। ঠিক আছে, ইজি প্রবলেম যেগুলো আছে সেগুলো অ্যাটেম্প্ট করতে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্ত রাখি, আমি রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিব আর স্লাইডটাও দিয়ে দিব। ঠিক আছে, আল্লাহ হাফিজ।